আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মনিটারি ট্রান্সমিশন মেকানিজম। মনিটারি ট্রান্সমিশন মেকানিজম সবসময় মনে রাখবেন যে ইকোনমিক্সের মধ্যে দুই ধরনের পলিসি কাজ করে। ইকোনমিক্সে দুই ধরনের পলিসি অ্যাক্টিভ থাকে। একটা হচ্ছে মনিটারি, মানি থেকে, আর একটা হচ্ছে ফিসকাল, এটাও অর্থ থেকে, কিন্তু দুই ধরনের কাজ করে। কোনোটা হয়তো ট্যাক্সের রেট বাড়িয়ে কমিয়ে কন্ট্রোল করা হয়, কোনোটা ইন্টারেস্ট রেট বাড়িয়ে কমিয়ে কন্ট্রোল করা হয়, গভর্নমেন্টের কিছু এক্সপেন্ডিচার এটার সাথে জড়িত থাকে। আপনারা আমার ঠিক আগের ক্লাসটা যদি ফলো করেন ওখানে দেখবেন এই বিষয়ে ধারণা আছে। আগের দুই একটা ইমিডিয়েট লেকচার যেগুলো পাস্ট সেগুলোতে আপনারা এটা পাবেন। যাই হোক, টাকা পয়সা যখন ট্রান্সমিশন হয় তার মানে দেশের মধ্যে আবর্তিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বা আপনি ওই টাকা দিয়ে কোনো কিছু কিনেন, এটার একটা মেকানিজম আছে। পৃথিবীতে টাকা কেন আসলো? যাতে মানুষ এটাকে এক্সচেঞ্জ করতে পারে, বিনিময় করতে পারে, তার কাঙ্ক্ষিত পণ্য সে কিনতে পারে। সুতরাং টাকার একটা ভ্যালু আছে, টাকার একটা ফেস ভ্যালু আছে। পৃথিবীতে অনেক ধরনের ভ্যালু থাকে। আপনারা দেখবেন অ্যাকাউন্টিং করতে গেলে লেখা থাকে বুক ভ্যালু, বলা হয়ে থাকে ফেস ভ্যালু। একটা শেয়ার যখন তার গায়ে লেখা থাকে 1000 টাকার এই শেয়ারটি, এটা যেহেতু শেয়ারের কাগজের ফেসে লেখা আছে, এটা হচ্ছে ফেস ভ্যালু। টাকার গায়ে লেখা আছে 10 টাকা, এটা হচ্ছে তার ফেস ভ্যালু। আপনি এই এসিটা কিনলেন 2023 সালের জুলাইয়ের 1 তারিখ, যেদিন কিনলেন সেটা ওই দিন হিসাবের খাতায় লিখে রাখছেন না, এটাকে বলে বুক ভ্যালু। হিসাব বিজ্ঞানে যখন কোনো একটা অ্যাসেট কেনা হয়, অ্যাসেটের সাথে জড়িত আনুষঙ্গিক খরচসমূহ একত্রিত হয়ে ওই অ্যাসেটের দামটা বুক ভ্যালু হিসেবে আসে। ফর এক্সাম্পল, এসিটার দাম 1.5 লক্ষ টাকা, সাথে ইনস্টলেশন চার্জ 5000 টাকা, এটা বহন করে আনতে খরচ 1000 টাকা, তাহলে মোট 6, ওদিকে 1.5 লাখ, 1,56,000 হচ্ছে আপনার বুক ভ্যালুতে লিখিত এই অ্যাসেটের মূল্য। আবার বুক ভ্যালু এক ধরনের হিস্ট্রিক্যাল কস্ট। অনেকে বলে হিস্ট্রিক্যাল কস্ট আবার কি? এটা হচ্ছে ঐতিহাসিক ব্যয়। যারা হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স করে তাদের ভাষায় যেদিন বুক ভ্যালুটা লিখে রাখা হয়েছিল, দিনের পর দিন, একদিন দুদিন করে 1 বছর 2 বছর 4 বছর 20 বছর পার হয়ে যায় না? একটা সময় এটা অনেক পুরনো একটা বিষয় না? এই জন্য এটাকে বলা হয় ঐতিহাসিক বা হিস্ট্রিক্যাল কস্ট। ফর এক্সাম্পল, কোনো একটা মেশিন একটা কোম্পানিতে ঢুকেছিল আজ থেকে 22 বছর আগে, যেদিন আপনি কিনেছিলেন ওটার ইনস্টলেশন চার্জটা সহ 23,000 টাকা লিখিত ছিল। 23 বছর আগে, 20 বছর আগে, 21 বছর আগে লিখিত ওই ভ্যালুটাই হচ্ছে ওই কোম্পানির ওই অ্যাসেটের বুক ভ্যালু। আবার আজকের দিন থেকে তাকালে সেটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা, এই জন্য ওটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল কস্ট। মনে থাকবে? তো এটাই হচ্ছে বুক ভ্যালু, বিভি, এটাই হচ্ছে ফেস ভ্যালু, এফপি, এবং এটাই হচ্ছে এক ধরনের হিস্ট্রিক্যাল কস্টের সংজ্ঞা। ওকে, তো মানি সব জায়গায় আবর্তন করে। মানি দিয়ে মানুষ কিছু কিনে, টাকা দিলে একটা প্রোডাক্ট সে পায়, একটা সার্ভিস সে পায়। হ্যাঁ, ইকোনমিতে মানি অনেক কাজে আসে। মানি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, বহনজনিত সমস্যা নাই, অনেক কিছুই ঘটে। তো ওভারঅল আমরা চিন্তা করব এমটিএম, মানি ট্রান্সমিশন মেকানিজমটা হচ্ছে ইজ দ্য প্রসেস। এটা হচ্ছে একটা প্রসেস, একটা ওয়ে আউট, যে ওয়েতে আমি যাব, থ্রু হুইচ, যেটার মাধ্যমে চেঞ্জেস ইন এ সেন্ট্রাল ব্যাংক মানিটারি পলিসি। সেন্ট্রাল ব্যাংক তো মানিটারি পলিসি চেঞ্জ করে, আপনি আমি তো মানিটারি পলিসি চেঞ্জ করতে পারবো না। সুদের হার কে চেঞ্জ করবে, বাড়াবে কমাবে? সেন্ট্রাল ব্যাংক। নট ইভেন
সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে থাকা কোনো সরকারি ব্যাংকও সেটা পারবে না। যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক টাকাও ছাপাইতে পারবে না, ইন্টারেস্ট রেট বাড়াতে কমাতেও পারবে না। পারবে কে? সেন্ট্রাল ব্যাংক। সে হচ্ছে একটা হেড ব্যাংক, সে হচ্ছে বাংলাদেশের মনিটারি মার্কেটের রেগুলেটর, বিবি, বাংলাদেশ ব্যাংক। যেমন ডয়েচ বুন্ডেস কোথায়? জার্মানির সেন্ট্রাল ব্যাংক। ফেডারেল রিজার্ভ সিস্টেম ইউএসের সেন্ট্রাল সিস্টেম, তাই না? এরকম প্রতি দেশেই সেন্ট্রাল ব্যাংক আছে। তো তারা মনিটারি পলিসিটা চেঞ্জ করবে, মানে ইন্টারেস্ট রেট বাড়াও, ইন্টারেস্ট রেট কমাও, 8% থেকে 12%, 12% থেকে 8%, আমার ইচ্ছা, আমি মার্কেট দেখে আমি এটা করব। সাচেস যেমন অ্যাডজাস্টমেন্ট ইন ইন্টারেস্ট রেট ইনফ্লুয়েন্স ইকোনমিক ভ্যারিয়েবলস লাইক আউটপুট, এমপ্লয়মেন্ট। দুইবার আউটপুট চলে আসছে, একবার লিখবেন, হ্যাঁ, আউটপুট একবার লিখলে হবে। মানুষের হাতে যদি অনেক টাকা থাকে সে বিনিয়োগ করতে পারবে, সুতরাং বিনিয়োজিত জিনিস আলটিমেটলি একটা প্রোডাক্ট আকারে উৎপাদিত হবে, প্রোডাক্টটা মানুষ কিনবে, ব্যবসায়ী লাভ পাবে, জনতা প্রোডাক্ট পাবে, সুতরাং আউটপুট জেনারেট হবে, এমপ্লয়মেন্টের অপরচুনিটি তৈরি হবে মানুষ যদি বিনিয়োগ করে কোথাও। তাহলে এটা একটা মেকানিজম যেখানে সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট কত ধার্য করবে সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করে, এবং এটা করা হয় আসলে একটু অ্যাডজাস্ট করার জন্য, যাতে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, অন্ত্রপ্রেনার স্টার্ট আপ বিজনেস করতে পারে, আউটপুটটা ভালো জেনারেট হয়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হয়, আরও এটসেট্রা ভাবতে গেলে। সো ইটস এ প্রসেস। তো আমি আপনাদেরকে বলছিলাম কখন সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেটটা বাড়াবে, যখন সে দেখবে ইকোনমিতে অনেক টাকা, মানুষ 5 টাকার পান 10 টাকায় কিনে খাচ্ছে, হায় হায় মানুষের কি অবস্থা, যাদের নাই তারা তো খেতেই পারতেছে না, রাস্তায় নেমে যাচ্ছে। হ্যাঁ, এখন বলবে যে না ইন্টারেস্ট রেট এখন বাড়িয়ে দিলাম, সব ব্যাংকে বলবে এই তোমাদের রেট এখন এত করো। মানুষ বলবে হ্যাঁ, এই 50,000 টাকা তো ব্যাংকে খাটাতে হবে, অতিমাত্রায় সুদ পাওয়া যাবে, কালকে আমি যেটা ডিপোজিট করে আসবো, ডিপিএস, এপিএস, এফডি, ফিক্সড ডিপোজিট রিসিট, 5 বছরের জন্য টাকা আটকে যাক। তখন ব্যাংক বলবে দেখছো ইন্টারেস্টটা বাড়ায় দেখি চালাকিটা করলাম, মার্কেটে তো টাকা নাই এখন, হ্যাঁ এখন 5 টাকার পান 2 টাকায় বেচবে, কারণ এখন চাইলেই 1000 টাকা গরুর গোস্ত মানুষ খাবে না, কারণ অনেক টাকা আমি গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংকে কাজে লাগাই বুদ্ধি করে মনিটারি পলিসিতে ইন্টারেস্ট রেট বাড়ায় দিয়ে 5 বছরের জন্য আমার কাছে নিয়ে আসছি। ইনফ্লেশন হলে সেন্ট্রাল ব্যাংক তার মনিটারি পলিসির ইন্টারেস্ট রেট বাড়াবে, মানুষকে একটা লোভে ফেলবে, তোমরা টাকা রাখো, ইকোনমিতে টাকা নাই। আবার যখন দেখা যাবে যে টাকাই নাই মানুষের হাতে, তখন সে বলবে আচ্ছা কিছু টাকা ইকোনমিতে ঢেলে দিচ্ছি, হে শোনো জনতা, ইন্টারেস্ট রেট এত বেশি দিব না, আগে পাইছো 16%, এখন পাবা 4%, মানে ব্যাংকে টাকা রেখে লাভ কিরে ভাই, সব তুলে নাও। তখন সে তুলে ইকোনমিতে অন্যান্য খাতে বিনিয়োগ করবে, সে একটা বাড়ি বানাবে, দিনমজুর টাকা পাবে, সে একটা গাড়ি কিনবে, কোনো একটা ওনার টাকা পাবে, সেটা দোকান করবে, সে একটা জমিতে বিনিয়োগ করবে, সে একটা ছোট্ট কোনো বিজনেস করবে, স্টার্ট আপ। তখন ইকোনমিতে অনেক টাকা ঢুকে যাবে, ব্যাংকে মানুষ টাকা রাখতে আগ্রহী না, কারণ লাভ নাই, কিন্তু বেশি ইন্টারেস্ট রেট কমিয়ে দিল বিপদ। এত টাকা ইকোনমিতে আসলে তো আবার আগের ইনফ্লেশন দেখা দিবে। সুস্থ মানুষের শরীরে রক্ত একটা পর্যাপ্ত লেভেলে থাকতে হবে, যাতে রক্ত চাপে সে না পড়ে যায়, আবার রক্ত কি কম, অ্যানিমিয়া, এটাও যেন না হয়, তাহলে সে ডে টু ডে লাইফ রান করতে পারবে না। তো যদি ব্লাড কমে যায় এবং ব্লাডটার যে অক্সিজেন উৎপাদন করে সেটা হার্টে না যায়, রক্ত হার্টে না পৌঁছায়, হার্ট অ্যাটাক হবে। আবার যদি রক্ত বা শ্বাস প্রশ্বাসটা ব্রেনে না যায় অক্সিজেনটা, তাহলে স্ট্রোক হবে। রক্ত বেশি হলে রক্তচাপে মানুষ মারা যেতে পারে, হাত পা কামড়াচ্ছে,
ইকোনমিতে টাকা বেশি হলেও মানুষ কষ্ট পেতে পারে, কারণ সে কিছু কিনে খেতে গেলে অনেক টাকার জিনিস সে এফোর্ড করতে পারবে না। আবার যদি টাকা কম থাকে তখনও বিপদ, টাকাই নেই, খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবতে হবে যে আমি ইন্টারেস্ট রেটটা আসলে কত পার্সেন্ট দিব। আমেরিকাতে ইন্টারেস্ট রেট 1%, তারা চায় না ব্যাংকিং সেক্টর থেকে মানুষ ওই অর্থে লাভ পাক। তাহলে ইকোনমিতে এই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে প্রোডাক্টিভ সেক্টরে। প্রোডাক্টিভ সেক্টর মানে আমি ব্যাংকে টাকা দিয়ে দিলাম 10 লাখ টাকা, ও আমাকে ডাবল স্কিম দিল, 6 বছরে নাকি আমার টাকা ডবল হয়ে যাবে। তার মানে 2024 সালে জমা রাখলাম, 2030 সালে যে আমি 10 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা সুদ আসলে পাবো, যেখানে আসল 10 লাখ এবং সুদের পরিমাণ 10 লাখ টাকা। এরকম আনপ্রোডাক্টিভভাবে কোনো অর্থ আমেরিকানরা দিতে চাচ্ছে না। তারা বলতেছে না, তুমি তোমার 10 লাখ টাকা একটা দোকান বিনিয়োগ করো, কোনো একটা জায়গায় ইনভেস্ট করো, কিন্তু তোমাকে এইভাবে ব্যাংক থেকেই আমি বসে বসে আনপ্রোডাক্টিভভাবে টাকা দিতে ইচ্ছুক না। যদিও ব্যাংক এটা অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবে, কিন্তু ওরা চায় সরাসরি ব্যক্তির হাত থেকে সেটা ইনভেস্টমেন্টের একটা পর্যায়ে আসুক। বুঝতে পারলেন? এই জন্য আমেরিকায় ইন্টারেস্ট রেট হচ্ছে 1%। ওরা ইসলামিক অনেক কিছুই চিন্তাভাবনা করতেছে অ্যাডাপ্ট করার জন্য, আর মুসলিম দেশগুলো অনেক ব্যাংক খুলতেছে, ইন্টারেস্ট রেটের লোভ দেখাচ্ছে, এফডিআর কালেকশন করার জন্য ব্যাংকিং লোকরা এজেন্ট নামাচ্ছে, মার্কেটিং এক্সিকিউটিভ নামাচ্ছে, যারা ক্রেডিট কার্ড দিচ্ছে, যারা লোন নেওয়াচ্ছে। আর ওরা আমাদের ফিলোসফিটা ধরে চিন্তা করছে, হ্যাঁ এখানে তো শান্তি, ইসলামিক ফিলোসফি, হ্যাঁ 1% ইন্টারেস্ট রেট, না পারলে সেটাও নাই। তা আমরা এটা সুফলটা নিতে পারতেছি না, ওরা সেটা পারতেছে। যাই হোক, 100% সুফল তারা কখনোই পাবে না, কিন্তু দে আর ট্রাইং টু হ্যাভ সাম গুড অ্যাডভান্টেজ ফ্রম দিস। তো চেঞ্জেস অফ মনিটারি পলিসি চেঞ্জ হলে কেমন হবে, অনেক পয়েন্ট বলা যায়। শিটে যে কয়টা ছিল সে কয়টা আপনাদেরকে লিখে দিলাম এখানে। ইন্টারেস্ট রেট চ্যানেল, এই চ্যানেলে ইন্টারেস্ট রেট বাড়লে কেমন হবে, কমলে কেমন হবে। ইন্টারেস্ট রেট বাড়লে কী হবে, একটু আগে বললাম, সব মানুষ ইকোনমির টাকা ব্যাংকে নিয়ে ইন করাবে। আর যদি ইন্টারেস্ট রেট কমে যায়, সব টাকা মানুষ ব্যাংক থেকে তুলে নিয়ে প্রোডাক্টিভ খাতে দেশের ইকোনমিতে ছেড়ে দিবে। টাকা ফ্লো করে, টাকা অনেক সাংঘাতিক জিনিস। আপনি টাকা দিয়ে অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন না। টাকা দিয়ে ওষুধ কিনতে পারবেন, হেলথ কিনতে পারবেন না। টাকা দিয়ে বই কিনতে পারবেন, মেধা কিনতে পারবেন না। টাকা দিয়ে বই কিনতে পারবেন, মেধা কিনতে পারবেন, কলম কিনতে পারবেন, মেধা। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবেন, সময় কিনতে পারবেন। টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবেন, আবার অনেক কিছু কিনতে পারবেন না, কিন্তু খুব ভালো চলে। ইকোনমিক্সে একটা মজার বিষয় কি জানেন, এক অর্থে টাকার কোনো ভ্যালু নাই। একটা উদাহরণ দিই, আপনাদের কি ভালো লাগতেছে? আচ্ছা, ধরেন একটা উদাহরণ দিই। উদাহরণস্বরূপ, রিমোট না, সুইচ দিলে এটা চলে উঠতে পারে না। আচ্ছা, কিছু চাইলে মোছা যাবে না। হ্যাঁ, এখন যদি কল দেই, কারোর সাথে কথা বলা যাবে না। আচ্ছা, এখন ধরেন একটা টাকা আছে, 10 টাকা বা কোনো নোট আছে। এখন ধরেন, বাহ খুব সুন্দর, ক্যামেরা দেখানোর মতো। ধরেন এটা খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি আপনাদের অন্তর্জগৎটা খুলে দিচ্ছি। এই টাকা এখানে রাখলাম, কোনো কাজ আসছে? অনেকে বালিশের ভিতরে রাখে, অনেকে বাঁশের কঞ্চিতে রাখে, অনেকে আঁচলে গুজে রাখে, অনেকে ব্যাংকে রাখে, মাটির ব্যাংকে রাখে, প্লাস্টিকের ব্যাংকে রাখে না। কী কাজে হয়? নাই। এটা দিয়ে কথা বলতে পারবেন, লাইক মোবাইল ফোন। সুইচ দিলে টিভি জ্বলে উঠবে? জ্বলবে না। আচ্ছা, মুছতে চাইলে মুছবো না, টাকাটা নষ্ট হয়ে যাবে, কাজ নাই। এটা এমন একটা জিনিস যেটা লিকুইডিটি অনেক হাই,
কিন্তু এক অর্থে ভ্যালুলেস। তো ইকোনমিক্সটা বলে যে টাকা তখনই শুধুমাত্র তার পাওয়ারটা দেখায় যখন সেটা আপনি হস্তান্তর করবেন। 10 কোটি টাকা জমি আমি নিয়ে নিলাম, আপনি কাঁদতেছেন টাকা দেয় না, টাকা দেয় না, টাকা দেয় না, আপনাকে টাকা দিলাম, আপনি থ্যাংক ইউ বলে নিয়ে নিলেন, কাজ করলো না? এইটা দিয়ে আপনি সব কিনতে পারবেন, এটা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন। ইকোনমিক্সটা বলে যে টাকার নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু সে যখন চালে, ট্রাকে যখন ট্রান্সমিট করা হয় তখন সেটা একটা ভ্যালু জেনারেট করে। আরও দিয়ে একটা মজার পয়েন্ট বলি এখানে, সেটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই। ইকোনমিক্সে অনেক বড় একটা জিনিস। ইকোনমিক্সে শুধুমাত্র সেই জিনিসটাই ফ্রি যেটা চাহিদার তুলনায় তার যোগানের পরিমাণ অনেক বেশি। যেমন সমুদ্রের পানি, আপনি 1 বালতি নিতে যান, মানুষ বলবে কিছুই না, কিন্তু একটা খরা মরশুমে কেউ কাউকে পানি দিচ্ছে না, আপনি মাতবরের বাড়িতে গেছেন, আড়ালে এক কলস পানি নিয়ে চলে যাচ্ছেন, মাতবর বলে কেডারে আমার পানি নিয়ে যাইতেছে, আপনি বলবেন না আমি 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 কিন্তু সে পানি হিসাব করতেছে, কারণ ইটস লিমিটেড, যেটা সমুদ্রের ক্ষেত্রে লিমিটেড না, কারণ সমুদ্রের পানির চাহিদার তুলনায় তার যোগানের পরিমাণ অনেক বেশি। আমি এখন এই যে অক্সিজেন ফ্যাক্টরি অনেক বুক ভরে শ্বাস নিতে পারতেছি, কিন্তু যখন আমি অসুস্থ হব, ন্যাচারাল রেসপিরেটরি সিস্টেম কাজ করবে না, প্রকৃতি থেকে শ্বাস টানা, তখন আমাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে না? ওটা কিন্তু অক্সিজেন কোম্পানি বানাচ্ছে, সেটা বোতলজাত করে বিক্রি করছে সিলিন্ডারটা, ওটা আমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে, কারণ ওটা চাহিদার তুলনায় বোতলের পরিমাণ সীমিত, এই জন্য ইট কস্ট। কিন্তু ন্যাচারাল ব্রিদিংয়ের জন্য আপনি যে অক্সিজেন নিচ্ছে ইট কস্ট নো, কারণ চাহিদার তুলনায় যোগান অনেক বেশি। হ্যাঁ, এভাবে ভাববেন, বই পড়ে ওভাবে ইকোনমিক্স শেখা যায় না, গ্র্যাব করার চেষ্টা করেন অন্তর থেকে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তারপর দেখেন এক্সচেঞ্জ রেট চ্যানেল, এগুলো অনেক মারাত্মক বিষয়। এক্সচেঞ্জ রেট কি? তুমি তোমার $10 দাও, আমি বাংলাদেশি টাকায় $1 সমান 117 টাকা, $10 সমান এত টাকা তোমাকে হ্যান্ড ওভার করছি। তাহলে একটা ইকোনমিতে ডলারের দাম যদি বেশি বেড়ে যায়, বাঙালি অনেক টাকা বেশি পে করতে হবে না বিদেশিদেরকে? সে বলছে $10 দাও, 20 বছর আগে $10 কী ভ্যালু ছিল, এখন কি ভ্যালু? 117 টাকা। দিতে গেলে গরিব হয়ে যাব আমরা, সব ডলারের রিজার্ভ চলে যাবে দেশে, তখন টাকার সংকট দেখা দিবে না? টাকা তো ডলার একটা কনভার্টেড গ্রুপ, তাই না, যেটা আমি দিচ্ছি, বা ডলারে যদি পেমেন্ট দিয়ে দিই, কারেন্সি হিসেবে টাকা বা ডলারের সংকট, তার মানে কোনো মানিটারি আউটফ্লো হয়ে গেলে টাকা কমে যাবে না? হ্যাঁ, তখন আবার একটা মনিটারি পলিসিকে ঢেলে সাজাতে হবে না গভর্নমেন্টকে, যে সব টাকা নিয়ে গেল, রপ্তানি করতে আমদানি করতে দেখলাম যে আমদানি করতেই বেশি টাকা চলে গেল, গরিব দেশ কিছু উৎপাদন করতে পারি না, বন্যা সব ফসল শেষ, ফিলিপিন থাইল্যান্ড থেকে চাল কিনে খেলাম, সব ডলারে পেমেন্ট দিয়ে দিলাম, ইকোনমিতে আর টাকা নাই। গভর্নমেন্ট তখন কি করবে? রেডিলি সে উন্নয়ন বা অন্যান্য প্রজেক্টগুলো যেতে তার সময় লাগবে। আর যদি টাকা একদম কমে যায়, আবার মুদ্রা সংকোচন হবে না? তখন গভর্নমেন্টকে আবার কি করতে হবে? নতুন করে টাকা ছাপাতে হবে, আবার কাঙ্ক্ষিত লেভেলে না ছাপালে আবার সেটাকে ইন্টারেস্ট রেট কমিয়ে বাড়িয়ে সেটাকে একটা টেম্পারেচারে ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ ইকোনমি উইল সাফার। এই যে হঠাৎ হঠাৎ শোনা যেত যে ব্যাংকের রিজার্ভ শেষ, ব্যাংকের রিজার্ভ শেষ, আর মাত্র 20,000 বিলিয়ন এরকম টাকা আছে, ডলার আছে। হ্যাঁ, একটা সময় যদি আসলে রিজার্ভ শেষ হয়ে যেত, উই কুড সাফার, কারণ আমরা তখন আমাদের কি আমদানি পেমেন্টগুলো দিতে পারতাম না, সবগুলো থমকে যেত। টাকা পয়সাগুলো যদি আমরা দিতে না পারি, তাহলে ফার্দার কিন্তু আমরা কোনো বাণিজ্য করতে পারতাম না, যেটা উই আর নট পেইং, দেশ কিন্তু থমকে যেত। এর জন্য সবসময় কিছু রিজার্ভ হাতে থাকতেই হবে, যে কোনো একটা ফরেন অব্লিগেশনকে মিট করতে আপনার রিজার্ভ হাতে থাকতে হবে। এক্সচেঞ্জ ভ্যালুটা এখানে অনেক বড় বিষয়, এবং সবসময় এক্সচেঞ্জ ভ্যালুটা মনিটর করতে হবে যে ডলার কী পরিমাণ মজুদ আছে।
ডলারের দাম কেন এত বেশি 117 টাকা? আজকে যদি 170 টাকা হয় সেটা কেনই এত বেশি হবে? কারণ ইকোনমিক্স সবসময় চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে ডলারের দামটা নির্ধারণ করছে। এই গরিব দেশ, 32,000 বিলিয়ন ডলার আছে, মাত্র 117 টাকা করে দিবা। কালকে আছে মাত্র 5,000 ডলার, তাই 170 টাকা করে দিবা। ডলার নাই, আবার টাকার ভ্যালু দেখাও না, অল্প ডলারের জন্য বেশি টাকা ঢালবা, তারপর আমরা বাণিজ্য করব। যেই জিনিসের আধিক্য বেশি, যেটা বেশি অ্যাভেলেবেল, সেটার দাম ইকোনমিক্সের সবচেয়ে কম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কেন প্রথম জনকে স্বর্ণ, দ্বিতীয় জনকে রৌপ্য, তারপর জনকে ব্রোঞ্জ, চতুর্থ হলে কি লোহা দিত? ভাবছেন কখনো? কারণ স্বর্ণের খনি কম, রৌপ্যের খনি বেশি, ব্রোঞ্জের খনি আরও বেশি, লোহার খনি, লোহার পাহাড় আছে পৃথিবীতে। কিন্তু প্লাটিনাম, ডায়মন্ড স্বর্ণের চেয়ে দামি, ডায়মন্ডের চেয়ে প্লাটিনাম দামি। এগুলো একটা ছোট্ট কণার দামও কোটি কোটি টাকা, কারণ আনঅ্যাভেলেবেল। ইকোনমিক্স বলে ডলার কম, আচ্ছা 117 টাকা করে দিবা। হ্যাঁ, আমার ডলার তোমার কাছে এত কম, 250 টাকা করে দিবা আজকে থেকে, $1 সমান। কারণ এগুলো নির্ধারিত হচ্ছে চাহিদা এবং যোগানের সাপেক্ষে। ইকোনমিক্স বলে যে জিনিসের অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি, তার দামও সবচেয়ে কম। সবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এখন আমি চার্টার্ড অ্যাকাউন্টকে 1 লাখ টাকা দিয়ে কিনতে চাই না, তাই তুমি 25,000 টাকা জয়েন করবা? আমি বলবো ভাত ছিটালে কাকের অভাব হয় না, আসো জয়েন করো, মাত্র 25,000 টাকা। কেন? লেবার সস্তা। বাংলাদেশে সবাই লেবার সস্তা, কাজের বুয়ার পারিশ্রমিক নাই, লেবার হিসেবে বিদেশে গেলে ওরকম সম্মানই নাই, টাকা নাই, লেবারও নিট কাটি, লেবার সস্তা, অ্যাভেলেবেল। চিপ জিনিস সবাই পাচ্ছে, সুতরাং ওটা কম। কিন্তু যদি একটা হতো, ওটা এফোর্ড করতে কষ্ট হতো। হ্যাঁ, বাংলাদেশ রেলওয়ের একটা টিকিট পেতে মানুষ 2-3 দিন ধরেও শুয়ে থাকে না কেন? কারণ টিকিটটা তার কাছে সোনার হরিণ, চাকরি মানুষের কাছে সোনার হরিণ। আগে ম্যাট্রিক পাশ করলে, এসএসসি পাশ করলে, যেটাকে এন্ট্রান্স প্রবেশিকা এক্সাম বলতো, মানুষ দেখতে আসতো, এই ম্যাট্রিক পাশ করছে। এখন যদি বলেন মাস্টার্স পাস, ফিরেও তাকাবে না। আর এমপ্লয়াররা তো এই সুযোগটাই নিচ্ছে, কারণ ভুরি ভুরি মানুষ মাস্টার্স পাস করে বেরোচ্ছে, ও এখন বলবে 8,000 টাকা তোমার স্টার্টিং স্যালারি। কেন? লেবার চিপ, অ্যাভেলেবেল লেবার, সুতরাং প্রাইস কম। ঠিক এই জিনিসটাই কিন্তু আপনার এক্সচেঞ্জের ক্ষেত্রে হচ্ছে। সুতরাং আপনি জাপানিজ ইয়েনকে শক্তিশালী হতে দিয়েন না, ইয়েন মজুদ রাখেন। চাইনিজ ওয়ানকে টাকার এগেন্সে শক্তিশালী হতে দিয়েন না, চাইনিজ থেকে ভাইরা যা পাঠায় ওয়ানকে মজুদ রাখেন। ইন্ডিয়ান রুপিকে শক্তিশালী হতে দিয়েন না, তাহলে ইন্ডিয়ান কারেন্সি কিছু রিজার্ভ রাখেন। বাংলাদেশকে সেভ করতে হলে অ্যাজ এ কান্ট্রি আমাদেরকে এই পলিসিগুলো চিন্তা করতে হবে। কারেন্সি, হ্যাঁ, হ্যাঁ পারে। হ্যাঁ, আমাদের দেশে যদি ইকোনমি খুব ভালোভাবে গ্রো করে, এই যে আমরা বলি আমরা সিঙ্গাপুর, আসলে যদি আমরা ওরকম হতে পারি, $100 মতো আমরা হতে পারি, এনি কান্ট্রির মতো হতে পারি। বাংলাদেশ তো অনেক উপর উঠে যেত, বাংলাদেশ দুর্নীতির জন্য উঠতে পারে নাই। ছোট্ট একটা দেশ, এত জায়গা থেকে এত মানুষ এই মেরে খেয়ে দিয়ে চলে গেল, অথচ দেখেন দেশটা এখনও ঠিক আছে, দেশে ধনীর সংখ্যাও আছে, মানুষ অ্যাটলিস্ট খেতে পাচ্ছে। খেয়াল করছেন? সূচক টুচক পজিটিভ আছে, এত কিছুর পরেও এই যে এত বন্যা, এত ঝড়, ন্যাচারাল ক্যালামিটি, ডিজাস্টার, পৃথিবীর লার্জেস্ট ডেল্টা যাকে বলা হয় বাংলাদেশকে, এত হাওর, এত নদ নদী, পৃথিবীতে সবচেয়ে বেশি নদী কোথায়? বাংলাদেশে, জানেন এটা? তো দেখেন এত ফ্লাডের মধ্যেও আমরা কত ভালো ইয়ে করি, কিছু বলবেন? তো আমাদের আসলে উঠতে পারতেছি না আমাদের নৈতিক স্খলনের কারণে। হ্যাঁ, এরকম হতে পারে, বাংলাদেশের টাকার মান যদি বাড়ে, হতে পারে। দেখেন, তারপর হচ্ছে অ্যাসেট প্রাইস চ্যানেল। অ্যাসেট প্রাইস, অ্যাসেটের একটা প্রাইস থাকে না? ধরেন আপনি
অ্যাসেট হিসেবে ধরে নিলেন কোন একটা শেয়ার, কোন একটা বন্ড, এগুলো যখন প্রাইস বাড়ে আপনি বিক্রি করে দেন না, টাকাটা কোথায় আসে? আপনার হাতে আসে না? সবার কাছে যদি অ্যাসেট থাকে, সবাই যদি সেটাকে সেল করে প্রাইস বাড়ার কারণে, ইকোনমিতে টাকা বাড়বে না? গভর্নমেন্ট তখন কী করবে? ইন্টারেস্ট রেট বাড়াবে, মনিটারি পলিসি। শেয়ার বিক্রি করে অল্প টাকা পেলেন, টাকা তেমন একটা পান নাই, লস খেয়ে বেরিয়ে আসলেন, তখন গভর্নমেন্ট বলবে না, টাকা নাই দেশের মানুষের সাথে, ইন্টারেস্ট রেটটা একটু থাক, কমানো থাক, মানুষ কিছু ব্যাংকে না দিয়ে আর অন্য কোনো খাতে এক্সিস্টিং টাকাটা বিনিয়োগ করুক। এরকম হয়। শেয়ার কিনে কখন মানুষ? যখন শেয়ারের প্রাইসটা একদম তলানিতে থাকে, চায়ের কাপে সবার নিচে চা পাতা জমে থাকে, তলানি। সেটা ওয়ারেন বাফে, বিখ্যাত শেয়ার ব্যবসায়ী, সে বলে তুমি কিনবা যখন প্রাইস সবচেয়ে কম, আর তুমি বিক্রি করবা যখন প্রাইস সবচেয়ে হাই। বানরের গল্প জানেন? বানরের গল্প? মাহাম ভালো আছেন? শেয়ার মার্কেটের, হ্যাঁ বসেন, শেয়ার মার্কেটে বানরের গল্পটা জানেন? এই যে যেভাবে বাংলাদেশ এর শেয়ার মার্কেট লোপাট হয়ে গেছিলো 2010 সালে, থেমে থেমে, গল্পটা জানেন? একটা সুন্দর গল্প আছে, বলবো? আচ্ছা, একটা অনেক ধনাঢ্য ব্যক্তি, আগেকার মহাজন, স্যুটেড টুটেড, টাই পরা, ক্যাপ পরা, সে তার একটা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একবার একটা বড় এলাকায় যে উপনীত হলো, যেখানে মানুষ, যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ইঁদুর, ওখানে মানুষ বানরের অত্যাচারে অতিষ্ঠ, খুব অতিষ্ঠ। তো সে একটা ঢেড়া পিটিয়ে দিল, মাইকে প্রচার করলো যে কেউ যদি বাদর ধরে আমাকে জমা দিতে পারে তাহলে সবাইকে প্রতিটা বাদরের জন্য নগদ 100 টাকা দেওয়া হবে। সবাই ভাবে এটা তো ফেলনা জিনিস, আমরা তো কত বাদর পিটায় মেরে ফেলতে চাই, 100 টাকা পাওয়া যাবে অনেক কিছু, মানুষের চেয়ে এলাকায় বাদর বেশি, সুতরাং টাকা কামানো এটা মোক্ষম সময়। সবাই তখন 100 টাকা নেওয়ার জন্য আসে, মহাজন তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বানরগুলো সব বুঝে নেয়, খাঁচায় ঢোকায় দেয় বানর। তারপরে সে আবার মাইকিং করে, তোমাদের এলাকায় কি আর বানর আছি? সবাই বলছে হ্যাঁ আছি। বলে তাহলে এবার 200 টাকা। ঠিক আছে 200 টাকা। এবার লোভে পড়ে মানুষজন আবার সার্চ করে, আগের মতো পায় না, কারণ অনেক বানর তো প্রথম দফাতেই ক্যাশ হয়ে গেছে। কিছু বানর কমে যাওয়াতে অ্যাভেলেবিলিটি কমছে না, ইকোনমিক্স এখানে কাজ করতেছে, দামটা বাড়ছে না 100 থেকে 200। আর মানুষের মনে একটা লোভ হয়েছে, ইন্টারেস্ট রেটে ব্যাংকে টাকা রাখার মতো, আরে এখন তো 200 টাকা পাবো। তখন সে বানর ধরে নিয়ে আসছে, পাইছে, আগের মতো না, আগের চেয়ে অর্ধেক। রাখার পরে মহাজন বলতেছে আরও কি বানর আছি, থাকলে এবার 300 টাকা। তখন মানুষজন ছাদের কোনায় বানর খুঁজতেছে, রান্নাঘরে বানর খুঁজতেছে, গাছের মগডালে বানর খুঁজতেছে, বুড়া বান্দরটা নামাই নিয়ে আসছে বেচার জন্য, এবং ধরে আগের মতো তো পাবে না, ধরেন 25% পাইছে, দিয়ে তাকে খাঁচায় ঢুকিয়ে দিচ্ছে। অ্যাসিস্ট্যান্টকে মহাজন বসাই 300 টাকা আমার সামনেই দিয়ে দাও, বলেছে নগদ লাভ। 300 টাকা নিয়ে নিচ্ছে। এরপর মহাজন বলছে আরও কি বানর আছে? তখন কিছু মানুষ বলছে স্যার খুঁজলে পাওয়া যাইব। ঠিক আছে খুঁজো। এবার একটা বানর 600 টাকা, কারণ বানর আর অত অ্যাভেলেবেল নেই তো, সুতরাং 600 টাকা তোমাকে দেওয়া হবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ক্যাশ টাকাই দিচ্ছি, তোমাদের সাথে নগদ লেনদেন কোনো চিন্তা নেই, আর তোমাদের প্রতি এহসান করলাম, কারণ বানর আর নাই, তোমাদের না জানি কত কষ্ট হবে একটা বানর খুঁজে আনতে, 600 টাকাই নাও, অসুবিধা নেই। তো মানুষজন কিছু বানর খুঁজে পেল, 2টা 4টা 5টা, তখন খাঁচায় নিয়ে নেওয়া হলো। মহাজন বলল যে এবার যদি কেউ কোনো বানর দিতে পারো তাকে আমি 2000 টাকা দিব একটা বানরের জন্য। ওরা অনেক বানর খুঁজলো, মহাজন ওখানে 3 দিন দাঁড়িয়ে থাকলো, কিন্তু বানর পাওয়া গেল না। মহাজন তখন বলল আমি তো ব্যবসায়ী মানুষ, এভাবে বসে থাকলে ব্যবসার ক্ষতি, আমি পার্শ্ববর্তী এলাকায় বানরের সন্ধানে যাচ্ছি, আসলে আমার অনেক বানর প্রয়োজন, তোমরা খুঁজে পেলে আমার অ্যাসিস্ট্যান্টকে রেখে যাচ্ছি, ওকে কিছু মানে বানর দিলে টাকা দিয়ে দিবে, চিন্তা নাই, ওকে আমি টাকাও দিয়ে গেছি, তোমরা বানর দাও টাকা পাওয়া। এই টাকাকে পাইছো না,
সব হ্যাঁ পাইছি, ঠিক আছে, ওকে রেখে খাঁচাও রেখে যাচ্ছি, দিয়ে ওই বেটা চম্পট মারছে, ওখান থেকে পলাইছে। ঘটনা শুনেন, এটার সাথে শেয়ার মার্কেটে অনেক সুন্দর মিল আছে। তো সে যখন চলে গেছে, অ্যাসিস্ট্যান্টের মানে রুটটা একটু চেঞ্জ হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলছে, মহাজন আসলে অনেকদিন ধরে কাজ করতেছি, যেখানে যায় ওখান থেকে আর আসে না, লোক সব, কিন্তু এখানে আইবে বলে মনে হয় না, ভালো ব্যবসায়ী তো, বান্ধব যেখানে পাওয়া যায় ওখানে গেছে, কেমনি দেবো স্যার, আপনারা এই করেন, ম্যানেজ করেন, দিলে টাকা দিয়ে দেবো, অসুবিধা নেই। তখন সবাই বলে যে আমরা তো বানর খুঁজে পাচ্ছি না, কী করা যায়? বলে তাহলে শুনেন, আমার একটা বুদ্ধি শুনেন, 2000 টাকা আর যে আপনাদেরকে স্যার দিবে বলছিল, আপনারা এক কাজ করেন, আমার কাছে এই বানরগুলো 1500 টাকায় কিনে নেন। 3000 টাকায় বানরগুলো সবাই কিনেন, আমার কাছে 2000 টাকা করে প্রতি বানরের জন্য টাকা দেওয়ার অভাব হবে না, বস বোর্ড টাকা দিয়ে গেছে, সমস্যা নেই, এটা আবার 2000 টাকায় বেচতে পারবেন, 10 মিনিট পরেই পারবেন। আগে 1500 টাকা করে সব বানর কিনেন, সবাই বানর কিনছে, সব বানর স্টক আউট। তারপর সে বলছে, বানরের খাঁচা তো খালি হইলো, দেখে গিয়া স্যার কই আছে, আপনি এখানে থাকেন, দিয়ে টাকা পয়সা সব নিয়ে পাশের গেমে পলাইছে। আর ওরা খালি খাঁচা, সবার হাতে একটা একটা বান্দর। 2000 টাকাও পায় নাই, 100 টাকা 200 টাকা যে লাভটা করছিল, 1500 টাকা দিয়ে বান্দর কিনে ওইটাও শেষ। তো শেয়ার মার্কেটে মানুষজনকে বলে 100 টাকা 100 টাকা 100 টাকা, তখন পান ব্যাপারী এবং যারা মাছ বিক্রেতা ওরাও বলে হ্যাঁ 100 টাকা শেয়ার 200 টাকা পাওয়া যাবো, তখন তারা ওখানে বিনিয়োগ করে। এভাবে আস্তে আস্তে সালমান এফ রহমান লোটাস কামাল লোভ দেখাইতে দেখাইতে ওদেরকে একদম 1400 টাকা পার শেয়ারে নিয়ে যায়। তারপর হঠাৎ করে একদিন ধুম করে আকাশ থেকে ফেলে দেওয়ার, বুঝতেও পারে না যে কী লাশটা হলো। তারপর তারা গলায় দড়ি দিয়ে বাংলাদেশে মরে পড়ে থাকে। বুঝছেন, এই হচ্ছে অবস্থা। বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গরু চুরি করতে গেলেও 3টে স্ট্র্যাটেজি লাগে। গরু চুরির 3টে স্ট্র্যাটেজি জানেন নাকি? জানেন না? আচ্ছা, গরু চুরি করতে যেতে হয় 3 জনকে। প্রথম জন যখন গরুটা খুলে অনেক দূর চলে যাওয়া হয়, ওইখানে একটা আতঙ্ক তৈরি করে, গরু চুরি হয়েছে রে, গরুটা গেল কই রে, কান্নাকাটি হবে, মানুষজন বলবে গরু কই গরু কই গরু কই, চলে চলে। ততক্ষণে ওদেরকে বর্ণনা দিতে দিতে বাঙালি অনেক কাসন্দি প্যারা, অনেক কথোপকথন, হ্যাঁ, বিলাপ করা, জামা কাপড় ছিঁড়ে কান্নাকাটি করা, এগুলো করতে থাকবে। আরেকজন কি করবে, গরুর দড়ি যে ঘন্টাটা ততক্ষণে গলা থেকে খুলে ফেলছে, সে ওটা নিয়ে ঘুরাইতে ঘুরাইতে বাংলা সিনেমার নায়কের মতো গ্রামের আরেক পথে যাবে। মানুষজন বলবে ওই যে গরু যায়, ধর। আসলে গরু যাচ্ছে তার বিপরীত দিকে, আর মানুষ দৌড়াবে তার ঘন্টার দিকে। এই জন্য গরু চুরি করতে মানুষে 3টা ইয়ে লাগে, বুঝছেন? আপনি শেয়ার মার্কেটে যদি বলেন যে আরে শেয়ারের দাম অনেক বেড়ে যাবে, এটার দায়িত্বই আছে এই সিইও, বা এটা এরকম মার্কেট শেয়ার, হ্যান ত্যান আবি যাবি, দেখবেন কোম্পানির অস্তিত্ব এরকম নাই, কিন্তু মানুষজন টাকা পয়সা তুলে লোপাট করে দিচ্ছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এর পরের লাইন কি? অকাল দোষে মাথা ঠুকে মরিও না। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। পরের লাইন কি? মূর্খ যারা কেবল তারা পরে গাড়ির তলেতে। পারেন না? এ বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিখ্যাত কবিতা। পরের লাইন কি? তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, ভিতরেতে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। The grass is always greener outside of the fence. নদীর এপার থেকে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মানুষ মনে করে ভালো দামে শেয়ার কিনবো, ভালো দামে শেয়ার বিক্রি করব, সবাইকে নিয়ে ভালো থাকবো, ভালো খাবো। মানুষ সেটা পারে না, কারণ দেশটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। ওকে,
আমাদের তো নৈতিক সমস্যা বড় সমস্যা, নাহলে আমরা অনেক উপরে উঠতে পারতাম ইনশাআল্লাহ। যাই হোক, ক্রেডিট চ্যানেল, ক্রেডিট নেয় না মানুষ, লোন নেয়। শর্ট টার্ম লোন 1 বছরের মধ্যে, মিড টার্ম লোন 1 থেকে 3, হায়ার লোন কোনো জায়গায় 3 থেকে উপরে, কোনো জায়গায় 10-এর উপরে, কোনো জায়গায় 5 বছর বা তদূর্ধ্ব হলে দীর্ঘমেয়াদী লোন। লোন নেয় না মানুষ? লোন যখন নেয়, ব্যাংক থেকে টাকা মানুষের হাতে আসে নাকি যায়? ব্যাংক থেকে টাকা মানুষের হাতে আসে। ইকোনমিতে টাকা ঢুকলো না বেরোলো? ঢুকলো। তাহলে ইনফ্লেশন হবে নাকি ডিফ্লেশন হবে? ইনফ্লেশন হবে। সুতরাং কোন রেটে আপনি ক্রেডিট দিচ্ছেন, কত % ক্রেডিট দিচ্ছেন, এগুলো একটা বিবেচ্য বিষয়। গভর্নমেন্ট চাইলেই ক্রেডিট রেটটাকে এদিক সেদিক করে দিতে পারে না। গভর্নমেন্টকে একটা ফোকাস সেন্ট্রাল ব্যাংক দিয়ে রাখতে হয় যে আমি কত টাকা ক্রেডিট কত দিনের জন্য কী কন্ডিশনে দিচ্ছি। ক্রেডিটটা যে দিচ্ছি সেটা উঠে আসবে কি না, আমি যে ব্যাংক থেকে লোন নিচ্ছি তাকে আমি অ্যাসেস করছি কি না, সে ঠিকমতো লোন ফেরত দিবে কি না, নাকি একাই সে ইকোনমির টাকা নিয়ে গায়েব হয়ে যাবে। আমি তার 5C দেখছি কি না। 5C বুঝেন? 5C বুঝেন না? বিবিএ ছাত্র উড়াই ফেলতে হবে একদম, অনেক ডাইনামিক হতে হবে, ধুমধাম কথা বলতে হবে। অ্যাকাউন্টিংয়ের 3টা C কি? কস্ট, কনজারভেটিজম, কনসিস্টেন্সি। মার্কেটিংয়ের 6টা M কি? ম্যান, মেশিন, মানি, মার্কেট, মেথড, ম্যাটেরিয়াল। সাস্টেনেবিলিটি এখন পড়ানো হয়, সাস্টেনেবিলিটি রিপোর্টিং বিবিএতে। 3টা P কি? পিপল, প্ল্যানেট, প্রফিট। মার্কেটিংয়ের 4টা P কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। রিসার্চ ম্যাথোডোলজির, বিজনেস রিসার্চ ম্যাথোডোলজি 3টা WS কোয়েশ্চেন কি? হোয়াট টু রিসার্চ, হাউ টু রিসার্চ, ওয়েন টু রিসার্চ। মাইক্রো ইকোনমিক্সের 3টা বেসিক ইকোনমিক প্রবলেম কি? হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। ম্যাককিনসের 7 স্ট্র্যাটেজি কি? থাক আর না আপনি আপনারা ওই যে ওগুলো আর কি, স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, সিস্টেম, শেয়ার ভ্যালু, হাবি যাবি, আর অনেক কিছু আছে, এগুলো বলতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে, এগুলো বলতে চাই না। কিন্তু 5টা C দেখে একটা মানুষকে লোন দিতে হয়। এটা হচ্ছে ব্যাংকিংয়ের 5C। ক্যারেক্টার, লোক ভালো কিনা, নাকি সালমান এফ রহমান, লোন নিয়ে ফেরত দিবে কিনা, প্রিভিয়াস লোনের হিস্ট্রি কি, আগে কোন কোন ব্যাংক থেকে লোন নিচ্ছে, ডেটাবেস কি, লোন ফেরত দিচ্ছে কিনা, ফেরত দিলে কত % লোন ফেরত দিচ্ছে, কী পারপোজে লোন নিচ্ছে। C দিয়ে ক্যাপাসিটি, ক্যাপাসিটি আছে কিনা লোন ফেরত দেওয়ার, নাকি এমনি নিচ্ছে 2000 কোটি টাকা লোন, কী করে, বিজনেসটা কী, বিজনেসের রিটার্ন কেমন, আয় করছে কত বছর ধরে, বিজনেসের কোনো ইয়ে আছে কিনা, আয়ের পরিসংখ্যান আছে কিনা, ক্যাপিটাল আছে কিনা এই লোকের বিজনেসের, নাকি এমনি ভুয়া কোম্পানির জন্য লোন নিচ্ছে, কাগজে কলমে দেখাইছে আসলে কোম্পানির অস্তিত্ব নাই। ক্যারেক্টার, ক্যাপাসিটি, ক্যাপিটাল। কোলেটারাল, জামানত কি, 10 কোটি টাকা লোন নিচ্ছে, 2 কোটি টাকা 5 কোটি টাকার জামানত তো দেখাতে হবে। কি জামানত দিচ্ছে? বাড়ি, গাড়ি, স্থাবর সম্পত্তি, ফ্যাক্টরির কত অংশ আমার কাছে বন্ধক দিবে। আজকেও যদি মারা যায়, চম্পট দেয়, ভেঙে চলে যায়, ডিফল্টার হয়, আমি কি বিক্রি করে আমার ব্যাংকের টাকাটা উঠাবো? এত টাকা লোন দিচ্ছি, কিসের বেসিসে দিচ্ছি? জামানত কি? কোলেটারাল। কন্ডিশন, কত বছরের জন্য নিচ্ছে, কত % সুদে নিচ্ছে, কন্ডিশন কি, শর্ত কি তার সাথে আমার। ওকে, খেয়াল রাখবেন, সব সময় সাবজেক্টের উপর ভালো দখল রাখবেন, বেসিক শক্ত হতে হবে। বিবি স্টুডেন্টের সাথে কথা বললে বুঝতে পারতে হবে যে তার বেসিক ভালো। সবাইকে জিজ্ঞেস করে যদি সে উত্তর দিবে হ্যাঁ আমি লোনগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, আপনি বলবেন না আই এম লিভার্ড, LEVERED, লিভার্ড মানে আমি ঋণগ্রস্ত, ইটস এ লিভার্ড ফার্ম, এটা একটা ঋণগ্রস্ত কোম্পানি। চমৎকার ইংলিশ, দেখে বুঝতে পারতে হবে যে এটা BBA করা ছাত্র। সবাই বলবে লোন, আপনি বলবেন না সে হচ্ছে লিভার্ড, লোনগ্রস্ত। টার্নওভার মানে কি? টোটাল সেলস, অনেকে টোটাল আয়ও বোঝায়, সেলস থেকে যেহেতু সেলস রেভিনিউ হয়। কাউকে জিজ্ঞেস করলেন তোমার টোটাল সেলস কত, না বলে জিজ্ঞেস করবেন তোমার টোটাল টার্নওভার কত। দিস ইজ কল স্মার্টনেস।
বিজনেস কিছু জার্গন ইউজ করবেন, মানুষ বুঝতে পারবে যে আপনি হচ্ছেন বিজনেসের মানুষ। আপনাদের কথাবার্তায় বিবিএমবি স্টুডেন্ট এটা প্রকাশ পেতে হবে, তো কথাবার্তা ওভাবে বলবেন সব সময়। তো এই এফেক্টগুলো মনে রাখবেন। চ্যালেঞ্জেস ইন কন্ট্রোলিং ইনফ্লেশন, ইনফ্লেশন কন্ট্রোল করার ক্ষেত্রে চ্যালেঞ্জ। যতবার চ্যালেঞ্জ দেখবেন মনে করবেন প্রবলেমগুলোকে জানতে চাচ্ছে, প্রবলেমগুলো কি, এটা করতে যাচ্ছি চ্যালেঞ্জ কি, ওটা করতে যাচ্ছি চ্যালেঞ্জ কি, মানে এটা করতে যাচ্ছি একটা বাধা আসতে পারে, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। এটা ওয়ান কাইন্ড অফ প্রবলেম। বুকে ব্যথা হচ্ছে, ইস কিছু খান নাই না, তা গ্যাসের ওষুধ খেতে হবে টাইম মতো 2-1 দিন, কারণ অনেকক্ষণ না খেয়ে থাকেন তো, ঠিক করতে হবে। বুকে ব্যথা দেখলে আমার খুব ভয় লাগে, কারণ আম্মা মারা গেলেন তো 13 তারিখে, হার্টের সমস্যা ছিল, বুকে ব্যথা কিন্তু খুব সাংঘাতিক। আচ্ছা, টাইম ল্যাগস, সময় চলে যায়, গভর্নমেন্ট অনেক দিন ধরে স্টেপ নেয় নাই, ইনফ্লেশন বাড়বে না কমবে? বাড়বে। 10 বছর চলে গেছে, গভর্নমেন্টের কোনো স্টেপ নাই, সে জানেই না যে ইন্ডাস্ট্রিটা কী করতে হবে। হলো, সুতরাং আপনাকে একটা চ্যালেঞ্জ মেনটেন করতে হবে যে সঠিক সময়ে বের করতে হবে মোট কত টাকা আসছে, পার্সেন্টেজটা কি, কারেন্ট মানি ফ্লো কেমন, এবং কত % ইন্টারেস্ট রেট হওয়া উচিত ছিল। টাইম ল্যাপস থেকে বাঁচার চেষ্টা করবেন। ল্যাগ মানে কি? পিছিয়ে থাকা। আই এম ল্যাগিং বিহাইন্ড মানে আমি পিছিয়ে আছি। টাইম ল্যাগস সময়গত পিছিয়ে থাকা। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময়ের কাজ সময় না করলে অসময়ে দেখবেন যে করেও ওটার শান্তি নেই। সময়ের কাজ সময় করবেন। এক্সপেকটেশন, গভর্নমেন্টের অনেক এক্সপেকটেশন থাকে না, কান্ট্রিতে ইনফ্লেশন থাকবে না, ডিফ্লেশন থাকবে না, মানুষ খেতে পারবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক চাহিদাগুলো পূরণ হবে। ইদানিং এসে যোগ হয়েছে তথ্যের অধিকার পূরণ হবে, সব কিছু সিস্টেমেটিকভাবে চলবে। তো গভর্নমেন্ট ইনফ্লেশনে যখন পড়ে তখন সে তার এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারে না, অনেক কিছুই হয় না। অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যায়, সে অনেক কিছু এফোর্ড করতে পারে না। এমনি দেশটা গরিব, অন্ন পাইলে বস্ত্র নাই, বস্ত্র পাইলে শিক্ষা নাই, শিক্ষা পাইলে চিকিৎসা নাই, একটা আছে তো আরেকটা নাই। চিকিৎসা বাংলাদেশে অনেক ব্যয়বহুল। আমরা অনেক মানুষ আছি যারা মধ্যবিত্ত, ডাক্তার দেখায় না, জ্বর নিয়ে 3-4 দিন শুয়ে থাকি, ডাক্তার দেখায় না। আমি নিজেই একজন, ডাক্তার দেখাতে গেলে আমার 400-500 টাকা খরচ হবে, গাড়ি ভাড়া খরচ হবে। ভাবলাম ওষুধ খাই, নিজে একটু নাপা ট্যাবলেট খেয়ে নিলাম, শুয়ে থাকলাম। আমার আম্মা মধ্যবিত্ত ছিলেন, কতদিন যে নিজের উপর ডাক্তারি করছেন বেচারি। কিন্তু ডাক্তারদের একটু সোবার হওয়া উচিত বাংলাদেশে, তাদের একটু টাকা পয়সা ফি কম নেওয়া উচিত। গভর্নমেন্টের এগুলো একটা জিনিস বেঁধে দেওয়া উচিত। গভর্নমেন্ট যেভাবে মাঝে মাঝে এসে গরুর গোস্তের দাম বেঁধে দেয় আর চাল এত বেশি দাম কেন এসে ধরে, এরকম মনিটরি সিস্টেম ডাক্তারদের উপর করা উচিত। সমাজের একটা কৃষক শ্রেণীর চালের দাম, আর এটাও একটা কৃষি, গরু পালন করা, তাদেরকে এসে গভর্নমেন্ট ধরতে পারে। গভর্নমেন্টের উচিত রাঘব বোয়ালদেরকেও ধরা। ও কিসের বেসিসে 1000 বা 1200 টাকা ভিজিট নিচ্ছে, যে একটা সাধারণ মানুষ তার সেবা বঞ্চিত হয়। বাংলাদেশের টপ ডাক্তার, ও বাংলাদেশের খায় নাই, বাংলাদেশের পড়ে নাই, বাংলাদেশের মেডিকেলগুলোতে পড়ে নাই, বাংলাদেশের কোনো স্যারের মেধা জ্ঞান তার মধ্যে ঢুকে নাই। আল্লাহর বান্দা হিসেবে তার কর্তব্য কী? মানুষের রাষ্ট্রের দায়িত্ব বাদ দেন, বান্দার হক বাদ দেন, কথার কথা। আল্লাহর বান্দা হিসেবে তার কর্তব্য কী? এত মেরিটোরিয়াস একটা ডাক্তার, তার পর্যন্ত পৌঁছাতে 3 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে 1500 টাকা ভিজিট দিয়ে কজন দেখাতে পারবে? আমরা রেস্টুরেন্টে গেলে একটা মেনু দেখি, 60 টাকার নুডলস সেটা খাই, 60 টাকার খিচুড়িটা খাই, 150 টাকার একটা ভালো কিছু অর্ডার দিই না, টাকা খরচ হবে। 2-3 জন থাকলে অর্ডার দিয়ে ওটা খেতেও পারবো না। অনেক বড় রেস্টুরেন্টের গ্লাস ফিটিং আর টাইলস দেওয়া ডেকোরেশন দেখলে আমরা ওখানে ভয় ঢুকি না, না জানি কত টাকা লাগবে, সামর্থ্যের মধ্যে চাই। আর ডাক্তারদের কাছে গেলে ডাক্তার আপনাকে কোন টেস্ট দিবে আপনাকে জিজ্ঞেস করে দেয়, অপরিজনীয় অনেক টেস্ট দিয়ে সে ভরিয়ে দিচ্ছে। মানুষ ট্রিটমেন্ট পায় না, ইভেন ভালো হসপিটালেও না। আমার আম্মা মারা গেছেন স্কয়ার হসপিটালে, উনি মাত্র 17 ঘন্টা স্কয়ার হসপিটালে ছিলেন, 1,11,000 টাকা বিল আসছে। এটা আমার মায়ের জমানো টাকা থেকে বিলটা দেওয়া হয়েছে,
আমাদের কোনো ভাই বোনকে দিতে হয়নি। তা আপনি দেখেন, মধ্যবিত্ত পরিবার আমরা, তাও ভাই বোন চাকরি করি, হয়তো ভাবছি মা যদি বাঁচে 10 দিনও যদি থাকে আমরা দিয়ে দিব সবাই মিলে, মা তো। কিন্তু কয়টা মা এই সার্ভিসটা পাবে? কয়টা মা এটা এফোর্ড করতে পারবে? আমরা তো তাও 3 ভাই বোন একত্রিত হয়ে কিছু করতে পারবো, 2-4-5 লাখ টাকা বের করতে পারবো, অনেকে তো পারবে না, তাই না? কত মানুষ একই অসুস্থতায় মারা যাবে, কত মানুষ কত ম্যালট্রিটেড হয়ে মারা যাবে, কিন্তু পাবে না। 17 ঘন্টায় এতগুলো লিস্ট দেখলাম, এতগুলো ট্যাবলেট, ইঞ্জেকশন। চিন্তা করলাম যে এখানে ফেলে দিলেও 30-র উপরে ওষুধ ট্যাবলেটই আছে। 17 ঘন্টায় যদি প্রয়োগ করতে হয় তাহলে কি ওনাকে প্রতি ঘন্টায় গড়ে এতগুলো ওষুধ আর ইঞ্জেকশন পুশ করা হয়েছে? এগুলো সব বিল, জাস্ট টু টেক মানি ফ্রম দ্য পাবলিক। এক ধরনের জুলুম, কিছুই না। যদি ডাক্তার চিন্তা করতো পেশেন্টের আর্থিক অবস্থা, সে 10টা টেস্ট দেওয়ার আগে ভাবতো যে আমি কেন 10টা টেস্ট দিচ্ছি। সে একটা রেস্টুরেন্টে গেলে একটা পছন্দের খাবার খায় না 150 টাকা বাঁচবে বলে, 100 টাকা বাঁচবে বলে। তাকে আমি যে 1600 টাকার একটা টেস্ট, 3200 টাকার একটা টেস্ট, 1800 টাকার একটা টেস্ট, সিটি স্ক্যানের 16,000 টাকার একটা টেস্ট ধরিয়ে দিলাম কেন? এটা আদৌ তার দরকার আছে কিনা? নাকি এটা শুধু আমার ল্যাবরেটরি থেকে আমি একটা হিসাব পাবো, পার্সেন্টেজ পাবো এই জন্য? ভেরি স্যাড, তাই না? কাস্টমার কেয়ারগুলোতে যান না ফোন কোম্পানির, যাওয়ার সাথে সাথে ওরা বলে না দাঁড়িয়ে আসসালামু আলাইকুম স্যার, আপনাকে কী সেবা দিতে পারি? ডাক্তারদের এরকম হওয়া উচিত। কোনো এত টাকা নিবে, এত ল্যাবের ফি পাবে, এত কিছু পাবে, ওর এরকম হওয়া উচিত যে আমি আপনাকে কী সেবা দিতে পারি। গভর্নমেন্টের কোড করে দেওয়া উচিত যে কোন রোগে সর্বোচ্চ কতগুলো টেস্ট দেওয়া যেতে পারে, কী কী টেস্ট কোন রোগে দেওয়া যেতে পারে, এর বেশি না। আর ফিগুলো সব কমিয়ে আনা উচিত, তো মানুষ ট্রিটমেন্ট পাবে না। ওকে, যাই হোক, এক্সপেকটেশন খুব সাংঘাতিক জিনিস। মানুষের আত্মার একটা হাই থাকে, আপনি যখন কষ্ট পান আপনার মুখে বলতে হয় না। রাষ্ট্র যদি ঠিকমতো গভর্নমেন্ট চালাতে না পারে, দেশ চালাতে না পারে, ব্যাংকিং পলিসি ঠিকমতো না হয়, রাষ্ট্রের মানুষের একটা হাই থাকে। আজকে কেন সে দারিদ্র্যসীমার নিচে? আজকে কেন সে এডুকেশন পায় না? আজকে কেন সে চিকিৎসা পায় না? এত ইনফ্লেশন কেন এই দেশে? এগুলোর জন্য গভর্নমেন্টকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেচে কখনো ক্ষমতা নিতেন না, ওনারা সরে থাকতেন। ক্ষমতা নিলে অনেক টাকা, অনেক দিনার দিরহাম ছিল, ওনারা সরে থাকতেন। তাকওয়া, আল্লাহ ভীতি, পাছে একটা কয়েন, একটা পয়সা দিক সেদিক হয়ে যায়, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই জন্য সে ভয়ে দায়িত্ব নিত না। আর মানুষ বাংলাদেশে পয়সা খরচ করলেও মন্ত্রী এমপি হতে চায়, তাই না? একটা বিজনেসম্যান, তার শখ সে এমপি হবে, সে ইনভেস্ট করে এমপি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কত টাকা সে আবার উঠিয়ে নিচ্ছে অনৈতিক কাজ করে। এগুলো জনগণ এক্সপেকটেশনের উপর সাংঘাতিক প্রতিফলন হয়। জনগণের আত্মার একটা হাই আছে, হাইটা যখন কোনো শাসকের উপর পড়ে, ওই শাসক কখনো টিকে না, নেভার এভার। ওকে, গ্লোবাল ফ্যাক্টর, পুরো দুনিয়া দেখেন ইনফ্লেশন কেমন, পাকিস্তান ইনফ্লেশন রেট কেমন, ইন্ডিয়ার কেমন, আমার কেমন, অন্যান্য দেশে কেমন, কিভাবে তারা এগুলো কমিয়েছে, ইনফ্লেশন কোন দেশে কত পার্সেন্ট আছে। একবার জার্মানিতে এমন ইনফ্লেশন হয়েছিল, ফর এক্সাম্পল ওদের দেশে 5 টাকা ছাপাইতে ছাপাইতে দেখা যাচ্ছে 5 টাকার একটা লজেন্সও নাই, মানে কোনো কিছু মিনিমাম প্রাইস 5 টাকা নাই। আপনি কি এরকম ইনফ্লেশন চান? তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করেন যে কী পরিমাণ টাকা ছাপানো উচিত, কী পরিমাণ ইন্টারেস্ট রেট থাকা উচিত, তারপর আপনি সেটা ব্যালেন্স করার চেষ্টা করেন। রাষ্ট্র ব্যবস্থা এত সোজা না। ওকে, রাষ্ট্র ব্যবস্থা চালাতে গেলে অনেক দক্ষ মানুষের প্রয়োজন, যারা এগুলোর আইডিওলজিগুলো বুঝে, ফিলোসফিক্যাল স্ট্যান্ডগুলো বুঝে। আমি আগে বিজনেস যখন পড়তাম আমি অনেক কিছু বুঝতাম না, আমি ইকোনমিক্সে মাস্টার্স করে আমার চোখ খুলে গেছে। আমি দেখলাম আচ্ছা এটাই না ব্যাপার, এখন এটার এফেক্টটা কোন দিক দিয়ে যে কোথায় একটা টিকমার্ক দিচ্ছে এখন আমি বুঝতেছি। খুব সুন্দর একটা সাবজেক্ট। তো আপনাদেরকে আজকে ছেড়ে দিই।